আরপিও সংশোধনী নিয়েও দ্বন্দ্ব, জোট করলেও দলীয় প্রতীকে ভোটে আপত্তি বিএনপির, বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগ। বাতিল করলে প্রশ্নবিদ্ধ হবে ইসি, বলছে জামাত এনসিপি। আজকের মধ্যে জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করা না হলে যমুনা অভিমুখী কর্মসূচির হুঁশিয়ারি ইবতেদায়ী শিক্ষকদের, দাবি আদায়ে 20তম দিনে অবস্থান কর্মসূচি। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল বিদেশিদের ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে গণ অনশনে শ্রমিক কর্মচারীরা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার শঙ্কা। জামালপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আরও এক শিশুর লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 4, এখনও নিখোঁজ এক, পরিবারে শোকের মাতম। সীমান্তে মিয়ানমারের বিছানো মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু, গ্রামের বাড়ি ভোলায় নেওয়া হলে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের, সামরিক মর্যাদায় দাফন। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, আরপিও সংশোধনীর এমন বিধানে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে এমন সিদ্ধান্ত অর্থহীন, বিশেষ দলকে সুবিধা দিতেই করা হয়েছে এমন আইন। অন্যদিকে সংশোধনীর পক্ষে অবস্থান নিয়েছে জামাত ও এনসিপি। দল দুটি বলছে বিএনপির চাপে সংশোধনী বাতিল করলে প্রশ্নবিদ্ধ হবে ইসি, বিতর্কিত হবে সরকার। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দিন দিন মতপার্থক্য বাড়ছে রাজনৈতিক দলগুলোর। অনেকেই সংশয় প্রকাশ করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়েও। এর মধ্যে নতুন করে আলোচনায় আরপিও সংশোধনী। 23 অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধন 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এতে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। ইভিএম ব্যবহার বাতিল, না ভোট পুনর্বহাল, পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার মতো সিদ্ধান্তের সঙ্গে নেওয়া হয়েছে নিজ দলের প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা। নতুন নিয়মে জোটভুক্ত হলেও জোটের প্রধান দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন না শরিক দলের প্রার্থীরা। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিএনপি। একতরফাভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ দলটির। এ সংক্রান্ত আইন বাতিলে ইসি এবং আইন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে দলটি। বিশেষ দলকে সুবিধা দিতে এমন সংশোধনী আনা হয়েছে বলে অভিযোগ দলটির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্যের। মেজর দল থাকে তারই মার্কেট ইউজ করে। জামাত আমাদের ধান শেষ নির্বাচন করছে না, এটা বন্ধ করার তো কোনো অর্থ হয় না। যারা কন্ট্রিবিউট করতে পারে, যারা জাতীয়ভাবে পরিচিতি, তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসার যেটা আমাদের পরিকল্পনা, সেটা এইখানে এসে স্থমিত হয়ে যাচ্ছে। কোনো একটা বিশেষ দলকে ফেভার করার জন্য চেষ্টা করা হইতেছে। তবে ইসি সংশোধনীর পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিএনপির চাপে সংশোধনী বাতিল করলে ইসি প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন দলটির এই নেতা। যে দলের লোক সেই দল থেকে নির্বাচন করবে এবং নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, এইটা একটা ফেয়ার সিস্টেম। যদি অন্যথা হয় তাহলে কিন্তু একটা প্রতারণামূলক মেসেজ যায়। বিএনপির চাপেই যদি এই ধরনের সংশোধনী আবার আনা হয়, এটা যদি বাতিল করা হয়, তাহলে তো আসলে বারবারই আমরা নির্বাচন কমিশন সহ অন্যান্য সংস্থাগুলো কিন্তু প্রশ্ন করে আসছি, সেইটাই আবার প্রমাণিত হবে। সিদ্ধান্ত থেকে সরলে সরকার এবং নির্বাচন কমিশন বিতর্কিত হবে বলে মনে করে জামায়াত। হঠাৎ করে এটা বিরোধিতা করেছেন একটা ডিসিশন পাকাপোক্ত সবকিছু হওয়ার পরে। আর সরকার যদি এই জায়গা থেকে সরে, তাহলে বুঝতে হবে সরকার একটা বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছে। এখানে কিন্তু নির্বাচনের প্রতি জনগণের যে অনাস্থা অতীতে ছিল ফেসিবাদী আমলের, সেই অনাস্থারই এখানে জন্ম দেবে। সরকার বিতর্কিত হবে। গত বছরের 23 অক্টোবর আরও 4 কমিশনের সঙ্গে যাত্রা শুরু করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের প্রস্তাবনাতেও নিজ দলের প্রতীক ব্যবহারে বাধ্যবাধকতার সুপারিশ করা হয়, যা আমলে নিয়ে এ সংক্রান্ত আইন পরিবর্তন করেছে কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্র বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর শাহবাগে জামাতের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে কালো টাকা, পেশি শক্তির দৌরাত্ম্য কমে যাবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও জানান জামাতের এই শীর্ষ
শীর্ষ নেতা। আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোট যুদ্ধে নামবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। টাকা পয়সা দিয়ে যে নির্বাচনকে প্রভাবিত করা এবং নিজেকে এমপি করার জন্য পাগল হয়ে যাওয়া, 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডার এই যে বাজে একটা পদ্ধতি আর সামনে এটা কোনোদিন আসবে না ইনশাআল্লাহ, যদি পিআর সিস্টেম এখানে চালু করা যায়। সনদের যে ভিত্তি, এই ভিত্তি থেকে বাস্তবায়ন করার জন্য আগেই জনগণের ভোট নেওয়া উচিত। গণভোট দিতে হবে, জনগণ যেই পক্ষে থাকবে সেটাই চালু হবে। কিন্তু যারা গণভোটকে চাই না, তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলেছে। আগে গণভোট হওয়ার পরে নীতি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। গণভোটের ব্যাপারে একমত, তবে দলগুলোর মতামত নিয়ে ঐকমত্য কমিশন দ্বিচারিতা করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলের এক আলোচনা সভায় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সংশোধন আদেশের বিষয়টি গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তী সরকারের এই এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে 17 বছর ধরে, ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন, এবং একই দিনে আমরা মনে করি গণভোটও সেখানে অনুষ্ঠিত হওয়া দরকার। তাতে বরঞ্চ ভোটের রিটার্ন একদিকে নির্বাচনের যেমন অনেক বাড়বে, এবং একদিকে গণভোটের ক্ষেত্রে 70-80 বা তার চেয়ে বেশি বরঞ্চ গণভোটের পক্ষে মানুষের সম্মতি পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অন্য কোনো পক্ষের এই ধরনের কোনো বিষয় নিয়ে জেদ করবার বা এটাকে নিয়ে কোনো দর কষাকষি করবার কোনো সুযোগ নেই। অন্য প্রসঙ্গ, হয়নি অধ্যাদেশ, ঠিক হয়নি বিশ্ববিদ্যালয়ের মডেলও, অথচ ভর্তি করা হয়েছে শিক্ষার্থী। তাই জটিলতায় পড়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 11,000 ছাত্রছাত্রী। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই ভর্তি করাকে প্রতারণা হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আর দ্রুতই ক্লাস শুরুর আশ্বাস অন্তর্বর্তী প্রশাসকের। শাকির আহমেদের রিপোর্ট। চলতি বছর রাজধানীর 7 কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন নূর নবী ইসলাম। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে এক সেমিস্টারের ক্লাস শেষে আগামী বছরের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, সেখানে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কোনো খবর নেই। আমি সেকেন্ড টাইমার 1 বছর গ্যাপ, এখন এখানে আমার যদি ডিসেম্বরে ক্লাস শুরু হয় 1 বছর গ্যাপ ড্রপ পড়ছে, তার মানে আমি 2 বছর শেষে পড়ে গেলাম। শুধু নূর নবী নন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে 11,000-এরও বেশি শিক্ষার্থী এখন পরিচয়হীন। কোনো বিশ্ববিদ্যালয়ই তাদের দায়িত্ব নিচ্ছে না। তাই বারবার স্মারকলিপি, আন্দোলন ও অনশন করেও মিলছে না সমাধান। ওনারা যদি ওই মডেলের মধ্যে যদি ওনারা সাবজেক্ট না দেখাতে পারে, তাহলে ওনারা আমাদের ভর্তি পরীক্ষা নিল কেন? কলেজের পদ্ধতিতে আমাদেরকে ভর্তি নিয়ে ফেলাইছে, এই কারণে ওনাদের উচিত হইব যে কলেজের পদ্ধতিতে আমাদের আপাতত এই সেশনটা রান করা। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের মডেল নিয়ে অংশীজনদের মধ্যে মতানৈক্যের পাশাপাশি মৌলিক বিভাগগুলোকে বাদ দেয়া সহ নারী শিক্ষা সংকোচনের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষকরা বলছেন, এই শিক্ষার্থীরা এখনো কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে নেই, ফলে তাদের ক্লাস নেয়া এখতিয়ার বহির্ভূত। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। বর্তমানের যে কলেজগুলোর স্বাতন্ত্র্য আছে, এই কাঠামো বজায় রেখেই তারপরে যা কিছু করার সেটা করতে হবে। বলা হচ্ছে নতুন একটা বিশ্ববিদ্যালয় হবে, সেই বিশ্ববিদ্যালয় যেহেতু আইন প্রতিষ্ঠিত হয়নি, অধ্যাদেশ হয়নি, ফলে তাদের ক্লাস নেওয়ার বিষয়টা আমরা যদি নিতে চাই, এটা আসলে আইন পারমিট করে না। আইন পারমিট করতে গেলে তাদেরকে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি থাকতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সব ধাপ সম্পন্ন না করেই শিক্ষার্থী ভর্তি করাকে হঠকারী সিদ্ধান্ত উল্লেখ করে দ্রুত সরকারকে এই শিক্ষার্থীদের একাডেমিক পরিচয় নিশ্চিত করার পরামর্শ শিক্ষাবিদদের। বিশ্ববিদ্যালয় হলো না, তার কাঠামো কি হবে, রূপরেখা কি হবে, শিক্ষক কারা হবেন, শিক্ষার্থীর ক্রাইটেরিয়া কি হবে, ক্যাম্পাস কোথায় হবে, অর্থাৎ সব কিছু চূড়ান্ত না করে শিক্ষার্থী ভর্তি করে ফেলা, এটা তো আমি মনে করি যে কেবল ভুল না, এটা রীতিমতো অপরাধ। আর দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস অন্তর্বর্তী প্রশাসকের। বিলম্ব হবে বলে আমি মনে করি না, দ্রুতই হয়ে যাবে, হয়ে গেলে সবকিছুর সমাধান হবে। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি অধ্যাদেশের খসড়ার উপর মতামত যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
আজকের মধ্যে দাবি মেনে জাতীয়করণ বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি না হলে যমুনা অভিমুখে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ দিন ধরে চলমান অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন শিক্ষক নেতারা। তারা বলেন, প্রাথমিক ও ইবতেদায়ী কারিকুলাম এক হলেও এক পক্ষের সঙ্গে বৈষম্য করে সরকারিকরণের বাইরে রাখা হয়েছে। দাবি মেনে নিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে আহ্বান জানান আন্দোলনরত শিক্ষকরা। এর আগে শুক্রবার আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে দাবি মেনে নিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। ২৬,০০০ প্রাইমারিকে জাতীয়করণ করা হয়েছে, কিন্তু আমাদের এই মাদ্রাসাগুলো এখন পর্যন্ত জাতীয়করণ করা হয় নাই। আমরা ৪১ বছর পর্যন্ত রাষ্ট্র থেকে অনেক নির্যাতন, অনেক জুলুম, অনেক অত্যাচার সহ্য করেছে। আমাদের দাবি জাতীয়করণ ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আন্দোলন চলছে, চলবে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয়করণ ঘোষণা না দিবে, প্রজ্ঞাপন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি চলবে। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, মাদ্রাসা শিক্ষা বোর্ড স্বীকৃত, অনুমোদিত এবং অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকদের, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ২০তম দিনে গড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে মাদ্রাসার শিক্ষকদের জমায়েত তত বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনের মতোই শিক্ষকরা এখানে আসছেন। আজ ২০ দিন ধরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। এর আগে গেল ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে তাদের জাতীয়করণের ঘোষণা দিয়ে সরকারের পক্ষ থেকে জানানো হলেও সেই দাবিটির বাস্তবায়ন না দেখার জন্য ২০ দিন ধরে তাদের অবস্থান কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ এবং সবশেষ এর আগে সচিবালয় অভিমুখে তাদের কর্মসূচি পালিত হয়। এতক্ষণ আমরা এখানে শিক্ষক নেতাদের বক্তব্য শুনছিলাম। শিক্ষক নেতাদের বক্তব্যে শিক্ষক নেতারা আমাদের জানাচ্ছিলেন যে এর আগে ২০১৩ সালে প্রায় ২৬,০০০ প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হলেও তখন ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করা হয়নি। ইবতেদায়ী মাদ্রাসার কারিকুলাম এবং প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম এক থাকার পরেও যখন প্রাথমিক বিদ্যালয়গুলোকে শুধু সরকারিকরণের আওতায় আনা হয়েছে, ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে বাদ দেওয়া হয়েছে। এটিকে তারা পরিষ্কারভাবেই ষড়যন্ত্রের অংশ হিসেবে দাবি করছেন এবং তারা মনে করছেন যে দেশের শিক্ষার একটি অংশকে বাইরে রেখে দেশের যে প্রকৃত সংস্কার, সেই সংস্কারটি অর্জন করা সম্ভব নয়। একই সঙ্গে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই মাদ্রাসার শিক্ষকরা যারা দীর্ঘদিন ধরে মাদ্রাসাগুলোতে চাকরি করছেন, সেখানে প্রধান শিক্ষক পদে মাত্র ৩৫০০ টাকা এবং সহকারী শিক্ষক পদে ৩৩০০ টাকা বেতন দেওয়া হয়, যেটিতে জীবন ধারণ করা তাদের জন্য অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠছে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। একই সঙ্গে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে প্রতিদিনের মতো তারা এখানে আন্দোলন করছেন। এই কর্মসূচিতে তারা ঘোষণা দিয়েছেন যদি আজকের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন দেওয়া না হয় তবে আগামীকাল তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ঘেরাও কর্মসূচি পরিচালনা করবেন। একই সঙ্গে আমরা জানতে পেরেছি যখন এখানে আন্দোলন চলছে সে সময় বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে সংহতি জানিয়েছেন এবং আজও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির এখানে এসে তাদের সঙ্গে আন্দোলনে সংহতি জানানোর কথা রয়েছে বলে শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গণ অনশন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে শুরু হয় কর্মসূচি। এ সময় বক্তারা বলেন, বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং সার্বভৌমত্ব পড়বে হুমকির মুখে। বলেন, প্রতি বছর হাজার কোটি টাকার রাজস্ব আদায় হলেও সেটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী। এছাড়া দুবাই ভিত্তিক ভিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তি গোপন রাখা হয়েছে বলেও দাবি তাদের, যা স্বচ্ছতা ও জনগণের জানার অধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন বক্তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি,
বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা সংহতি বক্তব্য রাখছেন এবং সকাল 9টায় যে অনশন শুরু হয়েছে তা বিকাল 4টা পর্যন্ত চলবে বলে নেতৃবৃন্দ আমাদেরকে নিশ্চিত করেছেন এবং যারা বক্তব্য রাখছেন তারা বলছেন চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়া চর সহ চট্টগ্রাম বন্দরে কোনো স্থাপনা দেশি কিংবা বিদেশি কোনো প্রতিষ্ঠানকে বিনিয়োগ দেওয়া যাবে না। এর প্রতিবাদে কিন্তু তাদের এই যে অনশন সেটা চলছে এবং তারা বলছেন যে শুধুমাত্র যে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল প্রতি বছর হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে, সেই রাজস্ব দিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দর নিজস্ব দায়িত্ব নিয়ে পরিচালনা করতে পারে এবং জাতীয় এই সম্পদ যদি ইজারা দেওয়া হয় বিশেষ করে বিদেশিদের হাতে তাহলে জাতীয় নিরাপত্তা, দেশের অর্থনীতি থেকে শুরু করে যে সার্বভৌমত্ব তারা বলছেন যে হুমকির মুখে পড়বেন। এবং এই স্কোপ থেকে শুরু করে আমরা দেখেছি বিভিন্ন ছাত্র জনতা যে গত 2 মাস ধরে ধারাবাহিকভাবে যে আন্দোলন কর্মসূচি পালন করছে তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের যে সমাবেশ সেই সমাবেশ তারা করছেন এবং তারা বলছেন যে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার নয়, তারা দেখেছেন যে গত 15-16 বছর ধরে কিন্তু চট্টগ্রাম বন্দরকে নিয়ে নানাভাবে ষড়যন্ত্র চলেছে, বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানকে বিনিয়োগ দেওয়া হয়েছে এই লাভজনক প্রতিষ্ঠান, যার ফলে জনগণ কিন্তু শেষ পর্যন্ত বঞ্চিত হয় এবং তারা এই দাবি করছেন যে শুধুমাত্র বিদেশি না কোনো দেশীয় প্রতিষ্ঠানকেও আসলে চট্টগ্রাম বন্দর যে ইজারা সেই ইজারা তারা মানবেন না এবং অতীতেও যেমন এই যে বেসরকারীকরণ কিংবা ইজারা দেওয়ার প্রতিবাদে কঠোর আন্দোলন কর্মসূচি গড়ে তুলেছে, তারা ভবিষ্যতেও যদি এই ইজারা দেওয়া চুক্তি বাস্তবায়ন করে তাহলে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে তারা হুমকি দিয়েছেন। এবং আমরা দেখেছি সকাল থেকে যখন এই গণকর্মসূচি শুরু হয় তখন থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতারা, ছাত্র সংগঠনের নেতারা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন, তারা সংহতি বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যে শুধুমাত্র শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নয়, দেশের সাধারণ জনগণকে নিয়ে কিন্তু এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে এবং কোনোভাবেই চট্টগ্রাম বন্দরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাকে কিন্তু কোনোভাবেই দেশি কিংবা বিদেশি কোনো প্রতিষ্ঠানকে তারা ইজারা দিতে দিবে না। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত গণ অনশন কর্মসূচি চলছে। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। জামালপুরের নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 4 জনে দাঁড়িয়েছে। এখনও এক শিশু নিখোঁজ রয়েছে। সকাল থেকে ঝিনাই নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এক পর্যায়ে নিখোঁজ কুলসুমের লাশ দেখতে পান তারা। পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে 4 শিশুর লাশ উদ্ধার করা হলো। তবে এখনও নিখোঁজ রয়েছে বৈশাখী নামে আরেক শিশু। শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে গোসল করতে নেমে ডুবে যায় 5 শিশু। পরে ফায়ার সার্ভিস 3 জনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ ছিল 2 জন। মৌলভীবাজারে 8 দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে দাবি বাস্তবায়ন আন্দোলন কমিটি। সকালে কুলাউড়া ও শ্রীমঙ্গল এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কমিটির সদস্যরা। এ সময় রেল লাইনের উন্নয়ন, বন্ধ হয়ে যাওয়া রেল স্টেশন পুনরায় চালু, পর্যাপ্ত টিকিট বরাদ্দ সহ 8 দফা দাবি জানান তারা। এদিকে রেলপথ অবরোধ করায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকেল 5টা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। Thai Aluminium. The better is now the best. বান্দরবান সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত বিজিবি সদস্য আক্তার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে ভোলায়। গার্ড অব অনার জানিয়ে তাকে শেষ বিদায় দেয়া হয় সামরিক মর্যাদায়। এর আগে গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হলে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। স্বামীর অকাল মৃত্যুতে দিশেহারা স্ত্রী, স্বজন ও সহকর্মীর অশ্রুসিক্ত নয়নে ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন বিজিবি সদস্য আক্তার হোসেন। শনিবার সকালে আক্তারের লাশবাহী হেলিকপ্টার পৌঁছায় ভোলার দৌলত খান হেলিপ্যাডে। সেখান থেকে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কলেজ রোড এলাকায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মতো বিদায় জানান আত্মীয় স্বজন ও এলাকাবাসী। পরে আবু আবদুল্লাহ কলেজের পাশের ঈদগাহ মাঠে নেওয়া হয় মরদেহ, দেওয়া হয় গার্ড অব অনার। সেখানে জানাজা শেষে টিএনটি জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।
সীমান্তে প্রাণহানি কমাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি পরিবারের। আমার বাবার প্রতি এত আন্তরিকতা ছিল। আমার ছেলে যেই বাজে মারা গেছে, অদূর ভবিষ্যতে যেন সরকার এটার প্রতি একটা সুদৃষ্টি রাখে। 12 অক্টোবর বান্দরবানের নাইখংছড়ি তম্বরু সীমান্তে টহলের সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন আক্তার হোসেন। 20 দিন চিকিৎসার পর শুক্রবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। সময় সংবাদ, ভোলা। টানা 9 মাস বন্ধ থাকার পর আজ থেকে উঠে গেছে সেন্ট মার্টিন ভ্রমণের নিষেধাজ্ঞা, কিন্তু রাতে থাকার অনুমতি না থাকায় ছাড়ছে না জাহাজ, যেতে পারছেন না পর্যটকরাও। এমভি কর্ণফুলী, এমভি 12 আউলিয়া নামে দুটি জাহাজকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এই দুই জাহাজে দৈনিক 2000 পর্যটক বহনের সক্ষমতা রয়েছে, কিন্তু দীর্ঘ সময় জাহাজে চড়ে পৌঁছালেও নেই রাতে থাকার অনুমতি। মাত্র 2-1 ঘন্টা দ্বীপে ঘুরেই উঠতে হবে ফেরার জাহাজে। এ কারণে পর্যটকরা উৎসাহ পাচ্ছেন না সেন্ট মার্টিন ভ্রমণে। আর পর্যাপ্ত যাত্রী না পেলে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে লোকসান দিয়ে জাহাজ ছাড়তে চাইছেন না মালিকরাও। এদিকে মিয়ানমারে আরাকান আর্মির উত্তেজনার কারণে গত 2 বছর ধরে বন্ধ আছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটের জাহাজ চলাচল। এই মুহূর্তে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, করা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ, কিন্তু এই দ্বীপে যাওয়া যাচ্ছে না। বিশেষ করে যে প্রশাসন যে দুটি জাহাজকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য অনুমতি দিয়েছিল কক্সবাজার থেকে সেন্ট মার্টিন, সে জাহাজ দুটি ঘাটে মেডেনি এবং কোনো ধরনের টিকিট বিক্রি থেকে শুরু করে যে ব্যস্ততা থাকার কথা কক্সবাজার বিআইডব্লিউটি ঘাট, সেখানে শুনশান নিরাপত্তা, কোনো জাহাজ নেই, জাহাজের কোনো কর্তৃপক্ষ নেই। পাশাপাশি আমরা সকাল থেকে সেখানে ছিলাম, আসলে যেটি লক্ষ্য করেছি বেশ কিছু পর্যটক এসেছিলেন সেন্ট মার্টিন যাওয়ার জন্য, কিন্তু তারাও যারা ব্যাগ হাতে এসেছিলেন তারা টিকিট এবং জাহাজ না দেখে পুনরায় হতাশ হয়ে ফিরেছেন। তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, তারা আজকে থেকে সেন্ট মার্টিন খুলে দেওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে তারা জাহাজে ওঠার জন্য বিআইডব্লিউটি ঘাটে এসেছিলেন, কিন্তু যেহেতু জাহাজ যাচ্ছে না বা জাহাজ ঘাটে ছিল না, সেই কারণে তারা ফিরে যাচ্ছেন এবং তারা অনেকটাই হতাশ সেটি বলছেন। তবে আমরা জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। শেষমেশ আমরা জাহাজের যিনি স্কোয়াবের যিনি সাধারণ সম্পাদক রয়েছে হুসাইন ইসলাম বাহাদুর, তার সঙ্গে কথা বলেছি। তিনি যে বিষয়টি বলছে, যেহেতু নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে যেতে আসতে হবে সেন্ট মার্টিনে, সেক্ষেত্রে দীর্ঘ সময় সেটি জাহাজ থেকে সকাল থেকে 6টা থেকে যদি উঠে সেটি বিকাল 4টা, আবার অপরদিকে যদি 1 ঘন্টা সেন্ট মার্টিনে থেকে যদি পুনরায় আবার যদি কক্সবাজার ফিরে আসতে হয়, সেক্ষেত্রে আরও 9 ঘন্টা লাগবে। সেই বিষয়গুলো তারা চিন্তা করে তারা নীরব প্রতিবাদ হিসাবে যে জাহাজের অনুমতি পাওয়ার পরও তারা জাহাজ ছাড়ছেন না সেই বিষয়টি বলছে। যেহেতু পর্যটকদের দিনে গিয়ে দিনে আসাটা আগ্রহটা কম, সেই ক্ষেত্রে তারা জাহাজ ছাড়ছে না সেই বিষয়টি বলছে। তবে আমরা কক্সবাজার জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, যিনি জানিয়েছেন, তিনি বলছেন জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলছেন এবং বিষয়টি সুরাহা করে যাতে সেন্ট মার্টিনে যাওয়ার ব্যবস্থা করা যায় সেই বিষয়টি তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। পাশাপাশি টিকিট, এটি ওয়েব পোর্টাল চালু হয়েছে, সেখান থেকে টিকিট সংগ্রহ করার ব্যবস্থা করা হচ্ছে বলে জেলা প্রশাসক জানিয়েছে। তবে আমরা সকাল থেকে সেখানে দেখতে পেয়েছি কোনো প্রশাসনের কোনো কর্মকর্তারা ছিলেন না, তবে ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়েও পরবর্তীতে আবার ফিরে এসেছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে। যেখানে সেখানে ফেলা ময়লা শুধু দুর্গন্ধই নয়, ছড়াচ্ছে নানা সংক্রামক রোগও। মশা, মাছি ও ইঁদুরের মাধ্যমে বাড়ছে ডায়রিয়া, ডেঙ্গু সহ নানা রোগবালাই। আবার পচনশীল বর্জ্য থেকে উৎপন্ন মিথেন গ্যাস বাড়িয়ে দিচ্ছে তাপমাত্রা এবং জলবায়ু সংকট। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত আবু সাইদ নিশানের রিপোর্টে। ঢাকা শহরে প্রতিদিন তৈরি হয় প্রায় 8000 টন বর্জ্য। এর মধ্যে প্রায় 1000 টন বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনা সম্ভব হচ্ছে না। যেখানে সেখানে ছড়িয়ে নানাভাবে পরিবেশ দূষণ করছে এগুলো। এইখান থেকে সাধারণ মানুষ হেঁটে গেলে তার জ্বর উঠবে,
মশার কামড়ে। শিশু, মহিলা, বাচ্চারা যারা এই রাস্তায় চলাচল করে তাদের সবার জন্য অসুবিধা হচ্ছে। এই ময়লাটা নির্দিষ্ট স্থান অবশ্যই ফেলা উচিত। জনসচেতনতা এবং বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি তৈরি করেছে এই পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল ল্যান্ডফিল্ডের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সামনে, এবং এই প্ল্যান্টে পাশাপাশি দুইটি পুকুর রয়েছে। পুকুরের ওই পাশে যে পুকুরটি রয়েছে সেখানে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যত বর্জ্য এখানে আসে সেটা রস বা যে বিষাক্ত পানিটি সেটি কিন্তু এসে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এখানে এসে জমা হয়, এবং সেইখান থেকে ফিউরাস সালফাইড, লাইম পাউডার এবং পলিমার এই তিনটি কেমিক্যালের মাধ্যমে পরিশোধিত করে আমার ঠিক পাশের পুকুরে এনে ফেলা হয়, এবং সেইখান থেকে তিনটি পুকুরের মাধ্যমে উপরে আরও 3 ধাপে পরিশোধিত করে তারপর পার্শ্ববর্তী নদী বা খালে এনে ফেলা হয়। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যে ড্রেনেজ ব্যবস্থাপনায় বর্জ্য থেকে পানি নিষ্কাশনের কথা ছিল তা ময়লার স্তূপেই আটকে আছে। নিচে কিন্তু প্রচুর ময়লার মিথেন গ্যাস তৈরি হয়। সেই মিথেন গ্যাসটার জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে পাইপ কানেক্ট করে একটি পাইপের মাধ্যমে এই গ্যাসটাকে বের করে দেয়, যাতে নিচে মিথেন গ্যাসটা জমে থেকে কোনো দুর্ঘটনা, বিস্ফোরণ বা আগুন লাগার ঘটনা না ঘটে। একদিকে দূষিত বর্জ্য থেকে ছড়াচ্ছে রোগ জীবাণু, অন্যদিকে পচনশীল পদার্থ থেকে নির্গত গ্যাসে ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। এই যে আমাদের যে ডেঙ্গি, চিকেনগুনিয়া এই আউটব্রেকগুলো হচ্ছে, এর সাথে কিন্তু যদি আপনি দেখেন প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্টের অভাবে কিন্তু হচ্ছে। জৈব বর্জ্য বা খাদ্য বর্জ্যগুলো থাকলে সেখানে জীবাণু বা পোকামাকড় আকর্ষিত হয়, পাখি বা অন্য কোনো মাধ্যমে এটি মানুষের সমাজে ছড়িয়ে পড়ে মানুষের জন্য ক্ষতিকর হয়। বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আর উত্তর সিটি কর্পোরেশন বলছে পরিবেশ দূষণের প্রভাবক মিথেন গ্যাস কমিয়ে আনার কথা। যদি আমরা একটু সচেতন থাকি, আমরা যত ময়লাগুলি না ফেলে, আমরা যদি সেগ্রিগেট ওয়েতে ময়লাগুলি বিভিন্ন ডাস্টবিনে ফেলি, আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে কমবে বলে আমার কাছে মনে হয়। একটা কোরিয়ান কোম্পানির সাথে বাংলাদেশ গভর্নমেন্ট একটা চুক্তিতে খুব সহসাই যাবে, তখন এই ল্যান্ডফিলে যে মিথেন গ্যাসগুলো রয়েছে, গ্রিন হাউস গ্যাস, এগুলোকে আপনার প্রপারলি ম্যানেজ করে ইকুইভ্যালেন্ট কার্বনে রূপান্তর করা হবে। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কেবল পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি এখন জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার অন্যতম চ্যালেঞ্জ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় 30 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, তবে বেশিরভাগ মরদেহেই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সন্ত্রাসী অবকাঠামোয় আঘাত হানার দাবি করছে ইসরায়েলি বাহিনী, যদিও গাজাবাসী বলছে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক এলাকা। এর মধ্যে তুরস্কের নেতৃত্বে জরুরি বৈঠকে গাজার স্থিতিশীলতা ও সহায়তার প্রবাহ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। হামাসের হাতে নিহত 2 ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার একদিন পরই গাজায় 30 ফিলিস্তিনির মরদেহ পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে অনেক মরদেহেই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। এই নিয়ে তদন্তের দাবি তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চল খান ইউনুস ও উত্তর গাজা সিটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে, তবে স্থানীয়দের অভিযোগ বিমান হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার বাসিন্দারা বলছেন যুদ্ধবিরতি ঘোষণা হলেও বাস্তবে তা টিকে নেই। খাদ্য ও আশ্রয়ের অভাবে বহু মানুষ এখনো মানবিক বিপর্যয়ের মুখে। আবার সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার শঙ্কায় দিন কাটছে অনেকের। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি রক্ষায় কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান স্থানীয় সময় সোমবার ইস্তাম্বুলে জরুরি বৈঠকে গাজার যুদ্ধবিরতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বৈঠকে অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিদান বলেন গাজায় মানবিক সহায়তা প্রবাহে ইসরায়েলের বাধা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তুরস্কের লক্ষ্য যুদ্ধবিরতি ধরে রাখা এবং গাজা টাস্কফোর্স গঠন করা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আফ্রিকার দেশ তানজানিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় 3 দিনে প্রায় 700 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল চারেমা। বার্তা সংস্থা এএফপির কাছে এ দাবি জানান দলটির মুখপাত্র জন কিতোকা। এ সময় বিক্ষোভকারীদের হত্যা বন্ধের আহ্বান জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানান কিতোকা। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট থেকে গুরুত্বপূর্ণ বিরোধী প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগে বুধবার ভোটের দিন থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। দেখছেন সময় সংবাদ।
রাজশাহীতে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। তাদের সমস্যা নিয়ে আমরা একটু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আনতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্যবসায়ীরা রাজনীতিবিদের কাছে না গিয়ে রাজনীতিবিদরা যাতে ব্যবসায়ীর কাছে যেতে পারে, এই জন্য এখানে আমরা। দ্বিতীয় কথা হচ্ছে, ঢাকায় বসে বাংলাদেশের আপনি নীতিমালা প্রণয়ন করবেন, শিল্পের নীতিমালা প্রণয়ন করবেন, কৃষির নীতিমালা প্রণয়ন করবেন, বাণিজ্য নীতিমালা প্রণয়ন করবেন ঢাকা বসে, কিন্তু আপনি স্বচক্ষে ওই জায়গাগুলোতে না যাচ্ছেন না, দেখছেন না, এবং ওই লোকগুলোর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। সব ঢাকা কেন্দ্রিক, ঢাকায় বসে বাংলাদেশের সব সিদ্ধান্ত দিতে হবে, কিন্তু যাদের জন্য সিদ্ধান্ত দিচ্ছি তাদের সাথে কি ঢাকার কোনো সংযোগ আছে কি না? কোনো সংযোগ নাই, এটাই হচ্ছে সত্য কথা। এইখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের অলিতে গলিতে, রাস্তাঘাটে, কৃষকের বাড়িতে, শ্রমিকের মহল্লায় কেন গিয়েছিলেন? কেন না হলে তো আপনি জানতে পারবেন। আপনি ঢাকায় বসে যদি খালি নীতিমালা প্রণয়ন করতে চান, যাদের জন্য নীতিমালা প্রণয়ন করবেন তাদেরকে দেখবেন না, তাদের কথা শুনবেন না, তাদের মনের ভাষা বুঝবেন না, তাদের এলাকার সমস্যা বুঝবেন না, কার জন্য আপনি নীতিমালা করবেন? এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দলের পক্ষ থেকে। আমরা প্রতিটি বিভাগে যাচ্ছি, ব্যবসায়ীদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি, তাদের সাথে কথা বলছি, এবং এই জন্য প্রশ্ন উত্তর মালা একটা রাখা হয়েছে। আমি শুধু একটা বক্তৃতা দিয়ে চলে গেলাম এখান থেকে, এই বক্তৃতা তো সারা জীবনে বাংলাদেশে হচ্ছে, কিন্তু কেউ প্রশ্নের উত্তর দিতে রাজি নেই। এই জন্য আমি বলেছি আমরা প্রয়োজনে একটা প্রশ্ন উত্তর মালা থাকবে, যাতে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই কালচার আনতে হবে। রাজনীতিবিদদের প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওইটাই গণতন্ত্রের মূল উদ্দেশ্য, কিন্তু ওই জায়গায় আমরা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদের। খেলার সময়ে থাকবেন তাজিম খন্দকার। মনির, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।